খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আগাম জামিন খারিজ, গ্রেপ্তারির মুখে সুমিত রায়। হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের আত্মসহায়কের। বাকিপুর উপনির্বাচনে বিরাট চমক, বড় জয়ের পথে প্রশান্ত কিশোর। হাজার হাজার ভোটে এগিয়ে পিকে। দুর্ঘটনা রুখতে শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, রাজ্য জুড়ে শুরু মেগা মিশন। এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলি বা ইমেল আইডিতে। ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য, অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির হাতে গরম প্রমাণ নিয়ে দিল্লি ছুটছেন ঋতব্রত। ডিএ জট কেটে মিলল স্বস্তি, কেএমসির পেনশনভোগীরা কোন নিয়মে পাচ্ছেন বকেয়া টাকা, জানুন বিস্তারিত। টুলু মণ্ডলের খাদানের ম্যানেজারের বাড়িতে অভিযান পুলিশের, তবে ডাক্তার দেখাতে আগেই ঘর ছেড়েছেন ইফাজুল। রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ, মাত্র 4 ঘন্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার। এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকানোর চেষ্টা, আটক অনেকে। পরপর 7টা বাইকে ধাক্কা মেরে সোজা পথচারীকে পিষে দিল গাড়ি। 17 বছরের নাবালকের বেপরোয়া গাড়ি চালানোর বলি 1, গুরুতর আহত আরও 1। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঢেলে সাজাচ্ছে রাজ্য, 16 জন নতুন অফিসার সহ বড় চমক প্রশাসনিক মহলে। 233 টাকা থেকে লাফিয়ে বাড়ল কর, পঞ্চায়েতের কোষাগার ভরতে নয়া এসওপি জারি। কি জানালো রাজ্য সরকার? তৃণমূলে আরো বড় ভাঙন, বিদ্রোহী শিবিরে যোগ দিতে যোগাযোগ রাখছেন আরো 2 সাংসদ। বিস্ফোরক দাবি পিকের জোটের নেত্রীর। উত্তরবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা, চাষে ক্ষতির আশঙ্কা। কি পূর্বাভাস হাওয়া অফিসের? গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত সাফল্য, 39টি পদক জিতে ইতিহাস গড়ার পর কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী? আজ করে সিবিআই এর নতুন তদন্ত দল ঘুরে দেখল ঘটনাস্থল, ধর্ষণ খুন মামলায় আগেই বদলেছিল তদন্তকারী অফিসার। অভিষেকের বিদেশ যাত্রার আর্জি হাইকোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত, দ্রুত শুনানির অনুরোধ জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় ফেলা খবর, জটিলতা মিটছে এই সপ্তাহেই, দুরন্ত তৎপরতা সরকারের। পাকিস্তানকে গুড়িয়ে ধামাকাদার জয় ভারতের, এশিয়ান লিজেন্ডস লিগে 2 উইকেটে হার পাকিস্তান প্যান্থার্সের। দাবানল নেভাতে গিয়ে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের ধাক্কা, নিমেষে ভেঙে পড়ল একটি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও। আমাদের বাংলাদেশ থেকে মদত করে, বাড়িতে আর কি কি গোপন কথা বলেছিল এই বোরখাওয়ালি? সরকারি হাসপাতালে ভর্তি রোগীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত। 5ই আগস্টেই প্রত্যাবর্তনের বার্তা, দেশ ছাড়ার 2 বছর পর প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা। জৈশ জঙ্গির নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দীর্ঘ নীরবতা ভেঙে চাঞ্চল্যকর পোস্ট, বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের। 215 জন কর্মীর বেতন আটকে, কাতর আরজি তৃণমূলের, পাল্টা সওয়াল কেন্দ্রের। কি বলল সুপ্রিম কোর্ট? বাংলায় পরপর অ্যালার্ট, বড় বিপদের শঙ্কা, অতি ভারী বৃষ্টি ভাসাবে কোন কোন জেলা? আমরাও ভেবেছিলাম ছাত্ররা এসেছে, দিল্লির আন্দোলনে বাংলাদেশ ছায়া দেখেছেন তসলিমা। কি বলল আরশোলারা? আমি 7 দিন সময় নিলাম, তিলোত্তমার মৃত্যুর 2য় বার্ষিকীর আগে কোন কঠিন সিদ্ধান্ত নিলেন রত্না দেবনাথ? অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কি এখনো ঢোকেনি? এই ভুলগুলো করেননি তো? জেনে নিন বড় আপডেট। মুখ্যমন্ত্রী নিরাপত্তায় জোর, বুলেট প্রুফ গাড়িতে বাড়ি থেকে রওনা শুভেন্দুর। মাঝরাতে গাড়ি থামিয়ে পালানোর ছক, পুলিশের রাইফেল কেড়ে হামলা, এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার। 6 মাস আগে বিয়ে, শিবের মাথায় জল ঢালতে যাওয়ার কথা ছিল, সোমবার সকালেই কি এমন ঘটে গেল? দিনের বেলায় আধারে ঢাকবে ইউরোপ, মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে উন্মুখ আকাশপ্রেমীরা। দুর্নীতির অভিযোগের তদন্তে জোর, 3 দুদে আইপিএস অফিসার সহ একাধিক আধিকারিকের নিয়ে নজর রাখবেন মুখ্যমন্ত্রীও। খারাপ কাজ করতেই পারে না, নাতি জঙ্গি হামিমের দোষ শুনে কেঁদে আকুল আদিত্যর দিদিমা। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র, বোমা সহ গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি, উদ্ধার 2 বন্দুক এবং 4 কার্তুজ। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বন্দুক, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি। 86 কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ, বালি খাদানে ব্যাপক দুর্নীতি। শরণার্থীদের বিক্ষোভ, আল্লাহু আকবর ধ্বনি, স্পেনের সিউটা যেন রণক্ষেত্র, চলল পুলিশের লাঠিও। বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, থেতলে দেওয়া হয় মুখ, দেহ শনাক্ত করতে ধন্দে পড়ে পরিবারও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
গ্রেপ্তারের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী জমি প্লট দুর্নীতি মামলায় ধাক্কা অভিষেক আত্মসহায়কের। শালবনী জমি মামলায় আগাম জামিনের আবেদন খারিজ সুমিত রায়ের, ফলে আদালতে বড়সড় ধাক্কা খেলেন সুমিত রায়। সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের মামলা খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকারি জমি প্লট নিয়ে দুর্নীতির অভিযোগের গুরুত্বেই এই পর্যবেক্ষণ আদালতের। ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার দুই অভিযুক্তের বয়ানে উঠে এসেছে সুমিত রায়ের ভূমিকার কথা, তাই এই তদন্তে আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। অন্যদিকে ডেবরা চাকরি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়। 10 দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হবে। তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসারের প্রয়োজন মতো তদন্তে জিজ্ঞাসাবাদে বা অন্য ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। 30 লক্ষ টাকার বিনিময়ে চাকরির কথা বলা হয়। ইতিমধ্যে 6 লক্ষ টাকার লেনদেন হয়েছিল বলে দাবি অভিযোগপত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। একের পর এক অভিযোগের নাম জড়াচ্ছে তার আত্মসহায়ক সুমিত রায়েরও। গত বুধবার তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে যায় পুলিশ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় এফআইআর রুজু হয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনায় বড়সড় রাজনৈতিক চমক। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে গেরুয়া শিবিরের প্রার্থী নীরজ কুমার সিনহাকে পিছনে ফেলে জয়ের পথে এগিয়ে চলেছেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রশান্ত কিশোরের ভোটের হার। গণনার প্রাথমিক প্রবণতায় তার ভোটের হার প্রায় 50% কাছাকাছি পৌঁছে গিয়েছে, যা বিহারের নির্বাচনী রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কি বলছে সর্বশেষ ভোটের প্রবণতা? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাকিপুরে মোট 31 দফায় ভোট গণনা হওয়ার কথা। এখনো পর্যন্ত 13তম রাউন্ড গণনা শেষে প্রশান্ত কিশোর 26,113 ভোট পেয়েছেন। পিকে বিজেপির চেয়ে 7,119 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বিজেপির নীরজ পেয়েছেন 18,994 ভোট। রেখা গুপ্তা পেয়েছেন 5,583টি ভোট। বাকিপুরে প্রশান্ত কিশোরের এই এগিয়ে থাকা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 1995 সাল থেকে ধারাবাহিকভাবে এই বিধানসভা আসন বিজেপির দখলে রয়েছে। দীর্ঘদিন ধরেই বাকিপুরকে বিজেপির অন্যতম নিরাপদ আসন হিসেবে বিবেচনা করা হয়। প্রথমে এই আসনের প্রতিনিধিত্ব করছিলেন নবীন কিশোর প্রসাদ সিনহা। পরে তার ছেলে এবং বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এই কেন্দ্র থেকে নির্বাচিত হন। নিতিন নবীন রাজ্যসভায় যাওয়ায় উপনির্বাচন। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে বাকিপুর থেকে বিজেপির প্রার্থী নিতিন নবীন 62.66% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। পরে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কারণেই বাকিপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধান এবং 62% বেশি ভোট পাওয়ার কারণে এই আসনকে বিজেপির অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে ধরা হয়েছিল। এবার সেই দুর্গেই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। নির্বাচনী কৌশলবিদ হিসেবে দীর্ঘদিন কাজ করার পর সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি। জনসুরাজ পার্টি গড়ার পর এটাই তার অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি নির্বাচনী পরীক্ষা। 2025 সালের বিধানসভা নির্বাচনে জনসুরাজ কোনো আসন জিততে পারেনি, এমনকি বাকিপুরেও দলের প্রার্থী 5% কম ভোট পেয়েছিলেন। সেই পরিস্থিতিতে এবার নিজেই প্রার্থী হয়ে ময়দানে নামলেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রশান্ত কিশোরের প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল পরিবর্তনের বার্তা। বিহারের প্রচলিত জাতপাতের রাজনীতির বাইরে গিয়ে নতুন রাজনৈতিক বিকল্প তৈরির কথা বলেছেন তিনি। বাকিপুরের মতো শহুরে এলাকায় এই বার্তা ভোটারদের একাংশের মধ্যে প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে। এবারের উপনির্বাচনে ভোটদানের হারও কমেছে। বাকিপুরে মোট ভোট পড়েছে 34.30%। 2025 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে ভোটদানের হার ছিল 41.39%। অর্থাৎ এবার ভোটদানের হার প্রায় 7% কমেছে। জনসুরাজের দাবি এই কম ভোটদানের মধ্যেও পরিবর্তনের পক্ষে নীরব ভোট পড়েছে। বাকিপুরে উচ্চ বর্ণের ভোটারদেরও যথেষ্ট প্রভাব রয়েছে। ঐতিহ্যগতভাবে এই ভোট ব্যাংকের একটি বড় অংশ বিজেপির সমর্থক বলে মনে করা হয়। প্রশান্ত কিশোর এবার সেই ভোটারদের একাংশের সমর্থন টানতে সক্ষম হয়েছেন কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। প্রশান্ত কিশোরের জন্য কেন গুরুত্বপূর্ণ এই ফল? বাকিপুরের ফলাফল প্রশান্ত কিশোর এবং জনসুরাজ পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে জয় বিজেপির প্রায় 3 দশকের ধারাবাহিক আধিপত্যে ইতি টানতে পারে। একই সঙ্গে প্রশান্ত কিশোর যদি শেষ পর্যন্ত প্রায় 50% ভোট নিয়ে জয়ী হন, তাহলে বিহারের রাজনীতিতে জনসুরাজের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে পারে। বাংলায় পথ দুর্ঘটনা শুনে নামিয়ে আনতে এবং সাধারণ মানুষের জীবন সুরক্ষিত করতে এবার এক বিশাল সামাজিক আন্দোলনের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার 3 আগস্ট 2026 থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশেষ পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে সকালে নিজের অফিসিয়াল এক্স স্যান্ডেলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, যা ইতিমধ্যেই রাজ্যবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে লিখেছেন, আমাদের লক্ষ্য নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ। তিনি মনে করিয়ে দিয়েছেন যে রাস্তাঘাটে সুরক্ষার বিষয়টি কেবল প্রশাসনের একা নয়, এটি প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতার উপর নির্ভর করে। এক্স স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, সবার জীবনই মূল্যবান। পথ নিরাপত্তা আইন মেনে চলাটা যেমন প্রয়োজনীয়, তেমনি এটি একটি সামাজিক দায়িত্বও বটে। পথ চলতি মানুষ এবং গাড়ি চালকদের সচেতন করতে তিনি যোগ করেন, সতর্কতা অবলম্বন করে গাড়ি চালালে বা সচেতনভাবে
হাঁটলে যে কোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাজ্যের দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পটগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমজনতার মানসিকতায় বদল আনাই যে এই নিরাপত্তা সপ্তাহের মূল উদ্দেশ্য তা মুখ্যমন্ত্রীর বার্তা থেকেই পরিষ্কার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রতিটি নাগরিককে একজোট হয়ে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তার পোস্টে কতগুলি সুনির্দিষ্ট নিয়মের কথা উল্লেখ করে সবাইকে একসঙ্গে শপথ নেওয়ার অনুরোধ করেছেন। 1. সবসময় ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। 2. গাড়ির অতিরিক্ত গতি এড়াতে হবে, বিপজ্জনকভাবে ওভারটেক করা যাবে না। 3. কোনো অবস্থাতেই মদ্যপান করে গাড়ি চালানো যাবে না। 4. গাড়ি চালানোর সময় সব সময় সিট বেল্ট এবং বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে। চিন্তা করবেন না, কোনো যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের উৎকণ্ঠার মধ্যেই বারবার আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবু আবেদনকারীরা অনেকেই উদ্বেগে, টাকা পাবো তো? এই পরিস্থিতিতে কি করা যেতে পারে? কার কাছে যাবেন? কাকে ফোন করবেন? কে মুশকিল আসান করবে? বুঝতে পারছেন না অনেকে। কি করবেন এই অবস্থায় জেনে নিন। আপনি কি আবেদনকারী? কিভাবে নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করবেন? সরকারি ঘোষণা অনুসারে অগস্ট মাসে শেষ অবধি চলবে নথি যাচাইয়ের প্রক্রিয়া, অর্থাৎ এ মাসেই স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য কারা নন। অনেকের দাবি অগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই যাচাই করা ব্যাংক অ্যাকাউন্টগুলিতে এই মাসের টাকা জমা হয়ে যাবে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন সকলে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য যোগ্য নন। সে সময় সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক, কিন্তু পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অগস্ট মাসের টাকা অনেকেই পাননি। আর আগের 2 মাস যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারাও অনেকে অপেক্ষায় ছিলেন অগস্টের প্রথম দিনে। এখনও টাকা পাওয়ার অপেক্ষায় আছেন লক্ষ লক্ষ আবেদনকারী। কোনো সূত্রের খবর তারা সরকারি নিয়মে যোগ্য তবু টাকা পাননি। তবে মুখ্যমন্ত্রী বারবার বলছেন সরকারের এই প্রকল্পের টাকা যোগ্যরা পাবেনি। যদিও ঠিক কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি। জুলাই মাসের মতো অগস্টের 1 তারিখে টাকা দেওয়ার জন্য কোনো সরকারি অনুষ্ঠানও হয়নি। এই পরিস্থিতিতে সকলকে স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। কত টাকা পাবেন যোগ্য আবেদনকারীরা? আগে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলারা প্রতি মাসে পেতেন 1200 টাকা, আর জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা পেতেন। 2024 ভোটের আগে বিজেপির মূল নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সব যোগ্যরাই পাবেন। প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাওয়ার কথা আবেদনকারীদের। সাংসদ পদের ক্ষমতার অপব্যবহার, বিপুল আর্থিক অনিয়ম এবং কেরল হয়ে বিদেশে টাকা পাচারের মারাত্মক অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন আসল তৃণমূল শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ক্যাগ রিপোর্টের তথ্য সূত্রকে হাতিয়ার করে অভিষেকের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির হাতে গরম প্রমাণ পৌঁছে গিয়েছে ঋতব্রতের হাতে, যা নিয়ে এবার দিল্লির দরবারে নালিশ জানাতে যাওয়ার তোড়জোড় চলছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার 7টি বিধানসভায় চালু হওয়া সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। অভিযোগ, সাধারণ মানুষের চিকিৎসার নাম করে শুরু হওয়া এই প্রকল্পে মারাত্মক আর্থিক নয়ছয় হয়েছে। চিকিৎসা গাফিলতির পাশাপাশি এই বেআইনি অর্থ আড়ালের পেছনে এক কেরল লোভীর যোগসূত্রে দাবি তুলেছেন ঋতব্রত। তার বিস্ফোরক অভিযোগ, সেবাশ্রয়ের বিপুল কালো টাকা কেরলের উপনির্বাচনে ব্যবহার করার পাশাপাশি একটি বিলাসবহুল বিচ রিসর্টে বৈঠকের পর ইউরোপের অন্যতম নিরাপদ ট্যাক্স হেভেন ক্যামেন আইল্যান্ডে পাচার করা হয়েছে। এর আগে তৃণমূলের প্রাক্তন আইপিএস ও বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় বিদেশে কালো টাকা পাচারের বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার ঋতব্রত পুরো দুর্নীতি চক্রের নির্দিষ্ট নথি হাতে এসেছে বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই সেই সমস্ত নথি নিয়ে তিনি দিল্লি পাড়ি দিতে পারেন এবং কেন্দ্রীয় সংস্থা ও নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন বলে রাজনৈতিক মহল সূত্রে খবর। বর্তমানে জোড়াফুল প্রতীক এবং দলের নিয়ন্ত্রণ নিয়ে কালীঘাট বনাম আসল তৃণমূলের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই চলছে। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অনুরোধ জানিয়েছেন যাতে ঋতব্রত শিবিরকে অতিরিক্ত সময় না দেওয়া হয়। এই আইনি ও রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে অভিষেকের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির নথি সামনে এনে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেদের পাল্লা ভারী করতে চাইছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং ডিআর দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বহু পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সেই বকেয়া টাকা সরাসরি জমা পড়তে শুরু করেছে। এক নজরে দেখে নিন এই বকেয়া অর্থ প্রদান সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারা এই সুবিধা পাচ্ছেন? কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য ব্যাংক থেকে পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে মূলত এই বকেয়া ডিএ ডিআর এর অর্থ জমা পড়ছে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে। কত টাকা মিলবে? সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম ধাপে আনুমানিক মোট বকেয়া ডিআর এর 50% সরাসরি সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কোন সময়ের বকেয়া দেওয়া হচ্ছে? জানা গেছে মূলত 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত দীর্ঘ সময়ের বকেয়া ডিএ এবং ডিআর এর অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হচ্ছে।
কিভাবে হিসাব করা হচ্ছে, বকেয়ার সঠিক পরিমাণ নির্ধারণ করা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তথ্য এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ভিত্তিতে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও স্বচ্ছ রাখার জন্য WBIFMS এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি? সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অনুযায়ী KMC এর পাশাপাশি গ্র্যান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে খুব শীঘ্রই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে শীঘ্রই সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। বছর 5 হলো বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একটি খাদানে ম্যানেজার হিসেবে কাজ করতেন ইফাজুল। স্থানীয়দের দাবি কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালালো পুলিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর এক সহযোগীর বাড়িতে একাধিক ট্যাঙ্কের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ঠিক কি পাওয়া গিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বাড়ির মালিক অর্থাৎ টুলুর ঘনিষ্ঠ ইফাজুল হকেরও খোঁজ মেলেনি। পুলিশের একটি সূত্রে খবর, শনিবার গভীর রাতে তাদের একটি দল গিয়েছিল মঙ্গলকোট থানার আইমাপাড়া গ্রামে ইফাজুলের বাড়িতে। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলে বাড়িটিতে। একাধিক ট্রাঙ্কের তালা ভাঙা হয়, একটি ট্রলি ব্যাগের তালা খুলে দেখা হয়, কিন্তু ঠিক কি মিলেছে তা পরিষ্কার করেনি তদন্তকারীরা। স্থানীয়দের একাংশের দাবি, বছর 5 হলো বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর একটি খাদানে ম্যানেজার হিসেবে কাজ করতেন ইফাজুল। কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয় বলে দাবি। স্থানীয়দের একাংশের বক্তব্য, পুরো পরিবারের জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়। বর্তমানে স্ত্রীকে নিয়ে বীরভূমের শিউরিতে থাকেন ইফাজুল। ইফাজুলের পরিবারের দাবি, কয়েকদিন আগে আইমাপাড়ায় পৈতৃক বাড়িতে গিয়েছিলেন, শনিবারও গিয়েছিলেন, কিন্তু পুলিশের অভিযানের কয়েক ঘন্টা আগেই ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইফাজুলের বাবা আনিসুর রহমান বলেন, ছেলে চিকিৎসার জন্য বাইরে, আর পুলিশের তল্লাশিতে কোনো আপত্তিকর জিনিস মেলেনি, কিন্তু ছেলে কোথায় গিয়েছেন তা পরিষ্কার করেননি বৃদ্ধ।